সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যাম্ব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীবিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। আজকের পাঠ্যের উপস্থাপনে রয়েছি আমি মোহাম্মদ মমিন মিয়া, প্রভাষক, প্রাণীবিজ্ঞান বিভাগ, ক্যাম্ব্রিয়ান কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয় সম্পর্কে ধারণা নেওয়ার জন্য চলো আমরা কিছু ছবি দেখি। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটা উদ্ভিদের ছবি দেখতে পাচ্ছ। এই উদ্ভিদ সালোক সংশ্লেষণের ফলে এক ধরনের গ্যাসীয় বস্তু নির্গমন করে, যেটা আমরা গ্রহণ করে থাকি। দেখো, আমাদের মানবদেহের একটা সিস্টেম সেই গ্যাসীয় বস্তুটাকে গ্রহণ করে। তোমরা নিশ্চয়ই এটাকে শনাক্ত করে ফেলেছ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীবিজ্ঞানে অধ্যায় 5 মানব শারীরতত্ত্ব শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়ের শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ ও অ্যালভিওলাসের গঠন নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে, শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশের নাম ও কাজ সম্পর্কে বলতে পারবে, অ্যালভিওলাসের গঠন ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এক ধরনের গ্যাসীয় বস্তু আমাদের ফুসফুসে প্রবেশ করতেছে। আবার এখান থেকে যে মানবদেহের দেহকোষে যে দূষিত একটা গ্যাসীয় বস্তু তৈরি হয়, যেটা আবার ফুসফুসের মাধ্যমে শ্বসনতন্ত্রের পথ দিয়ে দেহের বাইরে নির্গমন হয়। তো আমরা শুরুতে জেনে নিই যে শ্বসনটা কি। শ্বসন হলো একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি, এর জন্য শক্তি প্রয়োজন। এই শক্তিটা কোথা থেকে আসে তোমরা কি জানো? আমরা যে খাদ্য খাই, এই খাদ্যের যে পুষ্টি উপাদানগুলো, খাদ্যরসগুলো অর্থাৎ পরিপাকের মাধ্যমে আমাদের রক্ত সংবহনের মাধ্যমে দেহের প্রত্যেকটা কোষে গিয়ে পৌঁছে। আমরা পরিবেশ থেকে যে অক্সিজেনটা গ্রহণ করি, সেই অক্সিজেনটা এই শ্বসন পথ দিয়ে ফুসফুসের মাধ্যমে রক্তের মাধ্যমে সেই দেহকোষে গিয়ে খাদ্যের ভিতরে যে শক্তিটা সঞ্চিত থাকে, স্থিতিশক্তি হিসেবে থাকে, সেই স্থিতিশক্তিকে এই অক্সিজেন গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তর করে এবং বিনিময়ে কি তৈরি হয়? বর্জ্য হিসেবে বা উপজাত হিসেবে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হয় এবং সাথে কিছু শক্তি তৈরি হয়, যে শক্তির মাধ্যমে কিন্তু আমরা আমাদের যাবতীয় যে যৌবনিক দৈনন্দিন কাজগুলো করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, শ্বসনের সংজ্ঞাটাকে যদি আমরা দাঁড় করাই এইভাবে, যে এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ুর অক্সিজেন কোষের ভিতরে খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের যে স্থিতিশক্তি সেটাকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত করে এবং উপজাত হিসেবে বা বর্জ্য হিসেবে কার্বন ডাই অক্সাইড ও পানি তৈরি হয়। এটাকে আমরা শ্বসন বলে থাকি। দেখো, আমরা যদি বিক্রিয়াটা দেখে থাকি, দেখো এই যে কোষের ভিতরে যে খাদ্যবস্তু গ্লুকোজ, আমরা যে পরিবেশ থেকে অক্সিজেনটা গ্রহণ করি, সেটা এই গ্লুকোজকে জারিত করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং এনার্জি তৈরি করা, তার শক্তি তৈরি করে। তো এটা হলো শ্বসনের সংজ্ঞা। তোমরা নিশ্চয়ই সংজ্ঞাটা বুঝতে পেরেছো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক বা অনুধাবনমূলক একটা প্রশ্ন থাকে, শ্বসন কি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা দেখি শ্বসনতন্ত্র, অর্থাৎ আমাদের মানবদেহের যে অঙ্গগুলো, দেহ এবং প্রকৃতির মধ্যে যে গ্যাসীয় বস্তুর বিনিময় প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, সেই অঙ্গগুলোর সমষ্টিকে আমরা শ্বসনতন্ত্র বলে থাকি। মানুষের প্রধান শ্বসন অঙ্গ হলো ফুসফুস। আমাদের যে দুটো ফুসফুস রয়েছে, এটা হলো প্রধান শ্বসন অঙ্গ এবং যেই পথ দিয়ে বায়ু ফুসফুসে প্রবেশ করে এবং ফুসফুস থেকে দেখো বায়ুটা, দূষিত যে বায়ুটা নির্গত হয়, সেই পথটাকে বলা হচ্ছে শ্বসন পথ। তো তোমরা শ্বসনতন্ত্র কি, শ্বসন পথ কি, এটা আমরা জানলাম। এরপরে দেখো
আমরা শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ নিয়ে একটু জেনে নিই। শ্বসনতন্ত্রের যে বিভিন্ন অংশ, অর্থাৎ যে অঙ্গগুলো মানবদেহের শ্বসনতন্ত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তো এই শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশকে আমরা তিনটা অঞ্চলে বিভক্ত করতে পারি। একটি হলো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। তো বায়ু গ্রহণের ভিতরে আমরা দেখতে পারি, দেখো, অর্থাৎ শুরুতেই আমরা যে নাসারন্ধ্র, অর্থাৎ যেই রন্ধ্রের মাধ্যমে বায়ু গ্রহণ করি, সম্মুখ নাসারন্ধ্র বলা হয়। এরপরে হচ্ছে ভেস্টিবিউল, এরপরে হচ্ছে নাসা গহ্বর, এরপরে হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র, এরপরে হচ্ছে নাসা গলবিল, এরপরে ষড়যন্ত্র। এই উপাদানগুলো হচ্ছে, এই যে অঙ্গগুলো, এগুলো হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের সাথে সংশ্লিষ্ট। আমরা যদি চিত্রে দেখি, নাসা রন্ধ্র, নাসা গহ্বর, এরপরে নাসা গলবিল, এরপরে ষড়যন্ত্র, ঠিক আছে, এইগুলো হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের সাথে সংশ্লিষ্ট অঙ্গ। এরপরে যে অঞ্চলটা, সেটাকে বলবো বায়ু পরিবহন অঞ্চল। আমাদের যে ষড়যন্ত্রের ঠিক পরে যে দেখো একটা লম্বা যে একটা নালী দেখতে পাচ্ছি, ফাঁপা, সেটাকে ট্রাকিয়া বা শ্বাসনালী বলা হয়। এবং এই ট্রাকিয়া বা শ্বাসনালী যে দুটো শাখায় বিভক্ত হয়, এ দুটোকে ব্রঙ্কাস বলে। দুটো শাখায় বিভক্ত হয়ে ট্রাকিয়াটা দুটো শাখায় বিভক্ত হয়ে দুটো ফুসফুসে প্রবেশ করে, তো এটাকে ব্রঙ্কাস বলে। এই দুটো অঙ্গ হচ্ছে বায়ু পরিবহন অঞ্চলের সাথে সংশ্লিষ্ট। এবং সবশেষে হচ্ছে শ্বসন অঞ্চল। তো শ্বসন অঞ্চল হচ্ছে মানুষের যে দুটো ফুসফুস, এবং ফুসফুসের ভিতরে এই যে ব্রঙ্কাসগুলো অসংখ্য শাখায় বিভক্ত হয়, সব যে ক্ষুদ্র শাখা ব্রঙ্কিয়ল বলা হয়। এই ব্রঙ্কিয়ল এবং ফুসফুস এগুলো হচ্ছে শ্বসন অঞ্চলের সাথে সংশ্লিষ্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা প্রত্যেকটা অঙ্গের যে আমরা কাজটা একটু জেনে নিই। কোন, অর্থাৎ সম্মুখ নাসারন্ধ্র বা গলবিল বা ভেস্টিবিউল, এগুলো কোনটাকে বলা হয়, এবং সেগুলো একটু চিনে নিই এবং তার প্রত্যেকটা কাজগুলো একটু দেখে নিই। দেখো, এই যে মানুষের যে সম্মুখ নাসারন্ধ্র, অর্থাৎ আমাদের যে এই যে নাকের যে দুটো ছিদ্র দেখতে পাচ্ছি, এই যে এটা আমাদের মুখস্থের ঠিক উপরে নাকের সম্মুখভাগে অবস্থিত পাশাপাশি যে দুটি ছিদ্র, এই ছিদ্র দুটিকে বলা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। এই ছিদ্র দুটি দেখো মাঝখানে একটা পর্দা, সেপ্টাম বলা হয়, বিভক্তকারী। এই ছিদ্র দুটি যে পর্দা দ্বারা বিভক্ত থাকে, এটাকে নেসাল সেপ্টাম বলা হয়। অর্থাৎ নেসাল সেপ্টাম নামক একটা পর্দা দ্বারা আমাদের সম্মুখ নাসারন্ধ্র দুটি বিভক্ত থাকে। আর এই সম্মুখ নাসারন্ধ্র দিয়ে মূলত আমরা বায়ু ভিতরে, আমাদের নাকের ভিতরে বা শ্বসন পথে প্রবেশ করে, নাকের ভিতরে প্রবেশ করে। তো এটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্রের ঠিক পরের যে অংশটা, যে অংশে লোম থাকে, এই অংশটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল। অর্থাৎ সম্মুখ নাসারন্ধ্রের ঠিক নাকের যে অংশে আমাদের লোম থাকে, সেটাকে কি বলা হয়? ভেস্টিবিউল বলা হয়। এই লোমগুলো, আমাদের ভেস্টিবিউলের যে লোমগুলো আমরা দেখতে পাচ্ছি, এই লোমগুলো ফিল্টার বা ছাঁকনির মতো কাজ করে। আমাদের বায়ুর সাথে যদি কোনো ধুলাবালি প্রবেশ করে, সেই ধুলাবালিগুলো, অর্থাৎ বায়ুটাকে পরিষ্কার করে। এটা হচ্ছে ভেস্টিবিউলের কাজ। এরপরে যে অংশটা দেখো, নাসা গহ্বর, অর্থাৎ ভেস্টিবিউলের পরে যে অংশটা, এটাকে নাসা গহ্বর বলা হয়। দেখো, নাসা গহ্বরে কি থাকে? সিলিয়াযুক্ত মিউকাস নিঃস্রাবী কোষ থাকে এবং অলফ্যাক্টরি কোষ থাকে। এই সিলিয়াযুক্ত মিউকাস নিঃসরণকারী যে কোষগুলো, সেগুলো মিউকাসকরণ করে। যে কোষগুলো, মিউকাসগুলো কি করে? ধুলোবালি এবং রোগ জীবাণুকে আটকে দেয়। অর্থাৎ আমরা যে বায়ুটা গ্রহণ করি, এই বায়ুর সাথে যদি কোনো ধুলাবালি বা রোগ জীবাণু যায়, এই নাসা গহ্বরের যে সিলিয়াযুক্ত মিউকাস কোষ মিউকাসকরণ করে, এই মিউকাস এই ধুলাবালিগুলোকে আটকে দেয়। তোমরা যদি বাহির থেকে কেউ বাসায় এসে দেখো নাক পরিষ্কার করো, দেখো নাকের ভিতরে ময়লা জমে গেছে। অর্থাৎ আমরা যে বাহিরে যখন চলাফেরা করি, বায়ুর সাথে যখন কোনো ধুলাবালি বা জীবাণু যায়, তখন আমাদের নাসা গহ্বরে এই মিউকাস সেগুলোকে আটকে দেয়। এবং এখানে আরেকটা কোষ থাকে, অলফ্যাক্টরি কোষ। সে অলফ্যাক্টরি কোষে ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। এটা হচ্ছে নাসা গহ্বরের কাজ। দেখো, নাসা গহ্বর আবার যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসা গলবিলে উন্মুক্ত হয়, সেই ছিদ্র দুটিকে আমরা কি বলবো? পশ্চাৎ নাসারন্ধ্র বা কোয়ানা বলা হয়। অর্থাৎ এই যে নাসা গহ্বরটা যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসা গলবিলে উন্মুক্ত হবে, তাকে আমরা পশ্চাৎ নাসারন্ধ্র বা
কোয়ানা বলা হয়। এটা কিন্তু পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন থাকে। কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র কি? এই পশ্চাৎ নাসারন্ধ্রের মাধ্যমে নাসা গলবিল থেকে বায়ুটা কোথায় প্রবেশ করে? নাসা গলবিলে প্রবেশ করে। এরপরের অংশটাকে বলা হচ্ছে, এই যে দেখো এখানে একটু সবুজ কালো দেওয়া হয়েছে, এটা হচ্ছে নাসা গলবিল। এই নাসা গলবিল থেকে দেখো, নাসা গলবিল একটা অভিন্ন নালী, অভিন্ন পথ। আমরা যদি দেখি নাসা গলবিল একটি অভিন্ন গমন পথ, যেটা পরবর্তীতে দুটো শাখায় বিভক্ত হয়ে আমাদের যে খাদ্যনালী এবং শ্বাসনালী, এটা হলো খাদ্যনালী এবং সম্মুখ অংশটা হলো শ্বাসনালী, অর্থাৎ দুটো ভিন্ন পথ দিকে নিচের দিকে নেমে গেছে। অর্থাৎ নাসা গলবিলটা পরবর্তীতে, নাসা গলবিল দেখো একটা অভিন্ন পথ, যেটা পরবর্তীতে এসে দুটো শাখা দেখো, অর্থাৎ খাদ্যনালী এবং শ্বাসনালী দুটো ভিন্ন পথ নিচের দিকে নেমে যায়। আর এই নাসা গলবিলের মাধ্যমে কিন্তু বায়ুটা পরবর্তীতে কোথায় প্রবেশ করবে? শ্বাসনালীতে প্রবেশ করে, অর্থাৎ ষড়যন্ত্রে যায়, ষড়যন্ত্রের পরে মূলত শ্বাসনালী। এরপরে হচ্ছে ষড়যন্ত্র। দেখো এই যে ষড়যন্ত্রের গঠনটা যদি আমরা দেখি, গঠন ঠিক এরকম দেখা যাবে, অর্থাৎ গলবিলের নিচের অংশের ঠিক সামনের দিকে থাকে হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অর্থাৎ আমাদের যে শ্বাসনালী, সেই অর্থাৎ ষড়যন্ত্রের উপরে একটা কি থাকে? ঢাকনা থাকে, যেটাকে অ্যাপিগ্লটিস বলা হয়। এই যে ষড়যন্ত্রের উপরিভাগে একটি ঢাকনা থাকে, যেটাকে অ্যাপিগ্লটিস বলা হয়। আমরা যখন খাদ্য গ্রহণ করি, খাদ্য গলৎকরণ করি, সেই খাদ্য গলৎকরণের সময় এই অ্যাপিগ্লটিস শ্বাসনালীকে ঢেকে রাখে, যেন কোনো খাদ্যবস্তু শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে। ষড়যন্ত্র আবার কতগুলো তরণাস্থি খণ্ড নিয়ে গঠিত। টুকরো টুকরো তরুণাস্থি খণ্ড বা কমলাস্থি বলতে পারে, কমলাস্থি বা তরুণাস্থি একই কথা, খণ্ড নিয়ে গঠিত। এই যে ষড়যন্ত্রের যে কতগুলো তরুণাস্থি খণ্ড নিয়ে গঠিত, এদের মধ্যে থাইরয়েড যে তরুণাস্থি খণ্ডটা, এটা সবচেয়ে বড়, এবং পুরুষের ক্ষেত্রে এই থাইরয়েড তরুণাস্থি খণ্ডটা গলার সামনে উঁচু হয়ে থাকে। আমাদের ক্ষেত্রে দেখো যেটা থাইরয়েড যে তরুণাস্থি খণ্ডটা, এটা উঁচু হয়ে রয়েছে। এই থাইরয়েড তরুণাস্থি খণ্ডটাকে বলা হচ্ছে, কি বলা হয়? একে অ্যাডামস অ্যাপল বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক প্রশ্ন। অ্যাডামস অ্যাপল কি? মানুষের ষড়যন্ত্র কতগুলো তরুণাস্থি বা কমলাস্থি খণ্ড নিয়ে গঠিত। এদের মধ্যে থাইরয়েড তরুণাস্থি খণ্ডটি সবচেয়ে বড়, যেটা পুরুষের ক্ষেত্রে গলার সামনে উঁচু হয়ে থাকে। একে অ্যাডামস অ্যাপল বলা হয়। এই ষড়যন্ত্রে কি হয়? যখন অর্থাৎ ষড়যন্ত্র মূলত সুর সৃষ্টি হয়, অর্থাৎ ষড়যন্ত্রের যে ভোকাল কর্ড রয়েছে, যখন বায়ু যখন এই ভোকাল কর্ডকে কম্পিত করে, এই ভোকাল কর্ডের কম্পনের ফলে মূলত স্বর অর্থাৎ সুর সৃষ্টি হয়, স্বর যেটা শব্দ সৃষ্টি হয়। এরপরে দেখো শ্বাসনালী। ষড়যন্ত্রের দেখো, ষড়যন্ত্রের পরে যে লম্বা, একটা দীর্ঘ লম্বা 12 সেন্টিমিটার দীর্ঘ এবং 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট যে একটা লম্বা ফাঁপা নালী রয়েছে, অর্থাৎ ষড়যন্ত্রের পর থেকে আমাদের বক্ষগহ্বর পর্যন্ত প্রায় 12 সেন্টিমিটার, এই যে 12 সেন্টিমিটার দীর্ঘ 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ফাঁপা নলাকার যে একটা নালী দেখতে পাচ্ছি, এই নালীটাকে বলা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী বলা হয়। এই ট্রাকিয়া, এই যে ট্রাকিয়া বা শ্বাসনালী 16 থেকে 20টি অর্ধবলয়াকার অর্থাৎ যে সি আকৃতি বলতে পারি তরুণাস্থি খণ্ড নিয়ে গঠিত। এই ট্রাকিয়া কখনো চুপসে যায় না। চুপসে যায় না বলে ট্রাকিয়ার ভিতর দিয়ে সহজেই বায়ু চলাচল করতে পারে। এবং এই ট্রাকিয়ার অন্তঃপ্রাচীরে কি রয়েছে? সিলিয়া রয়েছে, যে অর্থাৎ লোমের মতো, সূক্ষ্ম লোমের মতো সিলিয়া রয়েছে। যেই সিলিয়াগুলো যখন ট্রাকিয়ার ভিতরে যখন দিয়ে বায়ু যায়, বায়ুর সাথে যদি কোনো অবাঞ্ছিত বস্তু প্রবেশ করে, সে অবাঞ্ছিত বস্তুকে কি করবে? প্রবেশ রোধ করে হচ্ছে এই সিলিয়াগুলো, ট্রাকিয়ার অন্তঃপ্রাচীরে যে সিলিয়া থাকে। দেখো এরপরে ট্রাকিয়া যে দুটো শাখায় বিভক্ত হয়ে আমাদের ডান এবং বাম দুটো ফুসফুসে প্রবেশ করে, একে ব্রঙ্কাস বলা হয়। অর্থাৎ ট্রাকিয়া যে দুটি শাখা বিভক্ত হয়ে আমাদের ডান এবং বাম ফুসফুসে প্রবেশ করে, এটাকে কি বলা হয়? ব্রঙ্কাস। ঠিক আছে, তো দেখো ব্রঙ্কাস, আবার এর ভিতরে দেখো ডান ব্রঙ্কাসটি অপেক্ষাকৃত ছোট এবং প্রশস্ত। আমাদের যে ডান ব্রঙ্কাসটা, এটা অপেক্ষাকৃত একটু ছোট হয়, প্রশস্ত হয় এবং 3টি লোবে বা খণ্ডে বিভক্ত। দেখো অর্থাৎ যে ডান ব্রঙ্কাসটা 3টি খণ্ডে বিভক্ত হয়ে
ফুসফুসে অর্থাৎ প্রবেশ করে, ফুসফুসের ডান ফুসফুসে 3টি খণ্ডে প্রবেশ করে। অনুরূপভাবে বাম ব্রঙ্কাসটি 2টি খণ্ডে বিভক্ত হয়ে 2টি অংশে বিভক্ত হয়ে ফুসফুসের বাম ফুসফুসে 2টি খণ্ডে প্রবেশ করে। এই ব্রঙ্কাসের মাধ্যমে ট্রাকিয়া থেকে মূলত বায়ুটা আমাদের ফুসফুসে প্রবেশ করে। এরপরে হচ্ছে মানুষের যে ফুসফুস, অর্থাৎ মানুষের যে বক্ষগহ্বরে ডায়াফ্রাম, এই যে ডায়াফ্রাম দেখো আমাদের বক্ষ এবং উদরকে বিভক্তকারী একটা মাংসল একটা পেশি রয়েছে, এটিকে ডায়াফ্রাম বলা হয়। যে মানুষের ডায়াফ্রামের ঠিক উপরে হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত যে 2টি হালকা গোলাপি রঙের আমরা স্পঞ্জের মতো অঙ্গ দেখতে পাই, নরম অঙ্গ দেখতে পাই, এই নরম অঙ্গ দুটিকে বলা হচ্ছে ফুসফুস, যেটা মানুষের প্রধান শ্বসন অঙ্গ। এই ফুসফুস দেখো একটা প্লিউরা নামক একটা দ্বিস্তরী পর্দা দ্বারা আবরণ দ্বারা আবৃত থাকে, ঠিক আছে। এই যে দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত থাকে, এই দ্বিস্তরী পর্দার ভিতরেরটাকে বলা হচ্ছে ভিসেরাল এবং বাইরেরটাকে বলা হচ্ছে প্যারাইটাল। এবং ভিসেরাল এবং প্যারাইটালের মাঝখানে একটা কি থাকে, একটা ফ্লুইড থাকে, এটাকে প্লিউরাল ফ্লুইড বা সেরাস ফ্লুইড বলা হয়। এই ফ্লুইডের কারণে মূলত ফুসফুস কি হয়, ঘর্ষণ, এই ফ্লুইড থাকে বলে ফুসফুস ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা পায়। এখন দেখো ডান ফুসফুস, এই যে ডান দিকে ফুসফুসটি 3টি লোবে বিভক্ত এবং বাম দিকে ফুসফুসটি 2টি লোবে বিভক্ত, এটা আমরা আগে ব্রঙ্কাসের ক্ষেত্রে পড়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ফুসফুসের যে গঠনগত কার্যগত একক, যেটাকে আমরা অ্যালভিওলাস বলি। অ্যালভিওলাস এই ফুসফুসের যে কার্যক্রমটা, গ্যাসীয় বস্তুর বিনিময়টা, যেটা বহিঃশ্বসন বলা হয়, মূলত এই বহিঃশ্বসনটা এই অ্যালভিওলাসেই ঘটে থাকে। এই অ্যালভিওলাসকে ফুসফুসের গঠনগত কার্যগত একক বলা হয়। দেখো এই যে আঙ্গুরের গোছা মতো, আমরা মানুষের ফুসফুসের ভিতরে এরকম আঙ্গুরের গোছার মতো দেখো অ্যালভিওলাসগুলো থাকে। এবং দেখো ফুসফুসের অ্যালভিওলাসের সংজ্ঞাটা যদি বলি, অ্যালভিওলাসকে তোমরা নর্মালি এইভাবে বলতে পারো যে ফুসফুসের গঠনগত কার্যগত এককে অ্যালভিওলাস বলে। ফুসফুসের স্কোয়ামাস এপিথেলিয়াম কোষে গঠিত ও ঘন কৌশিক জালিকা, দেখো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফুসফুসের পৃষ্ঠপ্রাচীরে দেখো অনেকগুলো ঘন কৌশিক জালিকা, ইংলিশে বলে ক্যাপিলারিস। এই ঘন কৌশিক জালিকা সমৃদ্ধ ফুসফুসের যে গ্যাসীয় বিনিময় তল, এই গ্যাসীয় বিনিময় তলকে বলা হচ্ছে অ্যালভিওলাস। মানুষের 2টি ফুসফুসে প্রায় 700 মিলিয়ন অ্যালভিওলাস থাকে। দেখো এই অ্যালভিওলাসে যদি বলি, এই যে ঘন কৌশিক জালিকাগুলো, এই ঘন কৌশিক জালিকাগুলো তৈরি হয় কই থেকে? এই ঘন কৌশিক জালিকা আমরা যে এই যে ক্যাপিলারিসগুলো দেখতে পাচ্ছি, ক্যাপিলারিসগুলো এগুলো পালমোনারি ধমনী থেকে দেখো এগুলো সৃষ্টি হয় এবং পালমোনারি সেরে গিয়ে শেষ হয়। এই যে অ্যালভিওলাসের যে প্রাচীরটা, অ্যালভিওলাসের প্রাচীরে ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ কোষ থাকে, যেগুলো বহিরাগত অণুজীবকে ধ্বংস করে। এরপরও দেখো অ্যালভিওলাসের আমরা প্রাচীরে আরো কি দেখতে পাই, বিশেষ কিছু দেখো অ্যালভিওলাসের প্রাচীরে আমরা সারফেক্টেন্ট নামক দেখো এক ধরনের কি থাকে, ডিটারজেন্টের মতো আমরা বস্তু, রাসায়নিক বস্তু দেখতে পাই ফুসফুসের প্রাচীরে, যে সারফেক্টেন্টের কারণে এরা কি করে তরলের পৃষ্ঠটানকে কমিয়ে দেয়, যার ফলে ফুসফুস সহজে সংকুচিত প্রসারিত হতে পারে। আবার ফিরি এই সারফেক্টেন্ট কি করে অ্যালভিওলার ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ কোষ থেকে যেটা মানে বিভিন্ন ধরনের জীবাণুকে ধ্বংস করে দেয়। এই হচ্ছে ফুসফুসের গঠনটা। এই যে এই গঠনটা তোমরা অবশ্যই এটা চিত্রটা আঁকবে। এবং ফুসফুসে আমরা বলেছিলাম অ্যালভিওলাস, স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ, সারফেক্টেন্ট, ক্যাপিলার কৌশিক নালী, ঠিক আছে, অর্থাৎ যে কোষগুলো থেকে সারফেক্টেন্ট ক্ষরণ হয়, সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ। তারপরে আমরা জানি যে এই যে ইলাস্টিন তন্ত্র এবং কোলাজেন থাকে, আমরা জানি ফুসফুস কি হয়, সংকুচিত প্রসারিত হয়, এই ইলাস্টিন তন্ত্র কোলাজেনের কারণে এটা হয়, ঠিক আছে। এই হচ্ছে অ্যালভিওলাসের গঠনটা। এটা খুবই সুন্দর করে তোমরা চিত্র সহকারে এই গঠনটা পড়বে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগ, একটা প্রয়োগে এই প্রশ্নটা আসে, অ্যালভিওলাসের গঠন অর্থাৎ ফুসফুসের যে গঠনগত কার্যগত একক তার গঠনটা। এরপরে আমরা শ্বসনতন্ত্রে যদি কাজ দেখি, দেখো আমরা জানি ফুসফুসে শ্বসন গ্যাসে বিনিময় হয়। ফুসফুসে যে অ্যালভিওলাস আছে সেখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় বস্তুর বিনিময় হয়, এটা একটা শ্বসনের কাজ, শ্বসনতন্ত্রের কাজ। শক্তি উৎপাদন করে এই যে অক্সিজেনটা, যেটা অ্যালভিওলাসের মাধ্যমে রক্তের মাধ্যমে দেহকোষে প্রবেশ করে খাদ্যবস্তুকে জারিত করে শক্তি উৎপাদন করে। এরপরে পানি সাম্যতা, আমরা জানি শ্বসনের ফলে কি হয়, আমাদের দেহ থেকে অতিরিক্ত পানি বের হয়ে গিয়ে দেহে পানি সাম্যতা বজায় রাখে।
তাপ নিয়ন্ত্রণ, দেখো আমরা যে বায়ুটা ত্যাগ করি, দেখো বায়ুটা কিন্তু উত্তপ্ত। তুমি যদি নাক দিয়ে যখন কার্বন ডাইঅক্সাইডের ত্যাগ করো অর্থাৎ নিঃশ্বাস ছাড়ো, তখন দেখো এই বায়ুটা কিন্তু গরম, অর্থাৎ এর সাথে কিছু তাপ বের হয়ে দেহের ভিতরে তাপমাত্রাটাকে স্থির রাখে, অর্থাৎ সাম্যাবস্থা রক্ষা করে। অ্যাসিড এবং ক্ষারের, কার্বন ডাইঅক্সাইড আমরা জানি নিঃশ্বাসের মাধ্যমে কি বের হয়, কার্বন ডাইঅক্সাইড বের হয়, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে দেহের ভিতরে অ্যাসিড এবং ক্ষারের যে ভারসাম্যটা, অর্থাৎ পিএইচ লেভেলটাকে সাম্যতা রাখে, নিয়ন্ত্রণ রাখে। আমরা জানি ষড়যন্ত্র কি হয়, শব্দ সৃষ্টি, অর্থাৎ শ্বসনতন্ত্রের মাধ্যমে শব্দ উৎপন্ন হয়। এরপরে হোমিওস্টেসিস, দেহের ভিতরে পরিবেশে এবং বাহ্যিক পরিবেশে কোষের ভিতরে এবং বাইরের যে স্থিতিবস্থাটা, সাম্যাবস্থাটা নিয়ন্ত্রণ করে হচ্ছে শ্বসনতন্ত্র। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ক্লাসটাকে যদি আমরা মূল্যায়ন করি, আমরা আজকের পাঠ থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারলাম, আমরা শ্বসন কি, শ্বসনের সংজ্ঞা পড়েছি, অ্যাপিগ্লটিসের কাজ পড়েছি, এরপরে অ্যালভিওলাসের গঠন চিত্র সহকারে আমরা ব্যাখ্যা করেছি, এটা তোমরা বর্ণনা করতে পারবে। এরপরে শ্বসনতন্ত্রের যে কাজ, বিভিন্ন কাজগুলো সেটা আমরা জেনেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এ পর্যন্তই। আগামী পাঠে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো। ধন্যবাদ।